জেনে রাখো বাবু, কাউকে তার ভালোবাসার বাস্তু থেকে গায়ের জুড়ে অন্যায়ভাবে উৎখাত করলে ভয়ানক দোষ ঘটে। বাস্তুহারা মানুষের চোখের জলের অভিশাপ বড় সাংঘাতিক। প্রাণদায়ী মধু যেমন কোনো গতিকে পচে গেলে মারাত্মক বিষ হয়ে ওঠে, এও তেমনি। সেই বাস্তু আর ভোগ করা যায় না। কি হয় কাকা? তাতে প্রেত যক্ষর অভিশাপ লাগে। যে বা যারা সেই বাস্তু ভোগ করার চেষ্টা করে, প্রেত যক্ষ তাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারে, যতক্ষণ না সেই বাস্তু আবার মানুষ শূন্য হয়। গল্প বলা কাজ অফিসিয়ালের বিশেষ নিবেদন। অভিক সরকারের প্রেত যক্ষ, দি অনসম্বল। চাটুজ্যমশাই ক্লাব ঘরে ঢুকেই দেখলেন ক্লাবে বেশ একটা উৎসবের পরিবেশ। বিশু একটা নতুন মোটর সাইকেল কিনেছে, তাই ক্লাবের ছেলেরা ধরে বসেছে খাওয়ানোর জন্য। বিশুও আজ দিলদরাজ। গদাধর ঘোষের দোকান থেকে এক কাঁড়ি মিষ্টি এনেছে আর অনাদি রেস্তোরাঁ থেকে চিকেন কাটলেট। চাটুজ্যমশাইকে দেখেই সবাই হৈ হৈ করে উঠল। কাগজের প্লেটে করে মিষ্টি আর কাটলেট এনে দিল রঘু। বংশী একটা প্লাস্টিকের গ্লাসে কোকাকোলা ঢেলে নিয়ে এলো। চাটুজ্যমশাই খাইয়ে মানুষ, ভারী খুশি হলেন। তারপর হাত মুখ ধুয়ে বিশুকে জিজ্ঞাসা করলেন, কি ভায়া, কত পড়লো? কোন শোরুম থেকে কিনলে? হ্যাঁ? বিশু বলল, শোরুম থেকে কিনিনি চাটুজ্যমশাই, ব্যাংক থেকে কিনলাম। হ্যাঁ, বলো কি ভায়া, ব্যাংক থেকে? কিরকম কিরকম? টানা মাল বোঝেন? কেউ একটা ব্যাংক থেকে লোন নিয়ে বাইকটা কিনেছিল, কিন্তু ইএমআই দিতে পারেনি। ব্যাস, ব্যাংকের রিকভারি এজেন্ট গিয়ে তুলে এনেছে। তারপর নিয়ম অনুযায়ী নিলামে চড়ানো হয়েছে। আমিও অবশ্য তককেই ছিলাম, চান্স পাওয়া মাত্রই তুলে এনেছি। বলতে গেলে সস্তাতেই পেলাম, বুঝলেন। একদম নতুন গাড়ি, 6 মাসও হয়নি। কত হবে, 2.5 বা 3 হাজার কিলোমিটার চলেছে মাত্র। চাটুজ্যমশাইয়ের মুখটা গম্ভীর হয়ে গেল। একটু পর বললেন, কাজটা একদম ভালো করনি বিশ্বনাথ। বিশু তো অবাক, আমরাও তাই। গদাই বলল, সে কি চাটুজ্যমশাই, অমন ঝকঝকে বাইক, দারুণ পারফরমেন্স, খারাপ বলছেন কেন? বাইক তো খারাপ বলিনি, বলেছি ওই অন্যের অনেক শখের জিনিস এইভাবে কেনা। এমন জিনিস ব্যবহার করতে নেই, এতে লোকের দীর্ঘশ্বাস লাগে। কিন্তু আমি তো তুলে আনিনি চাটুজ্যমশাই, তুলে এনেছে তো ব্যাংক। আমি ব্যাংকের কাছ থেকে বৈধভাবেই টাকা পয়সা দিয়ে বাইকটা কিনেছি। কাগজপত্রও তো সব আমারই নামে, এই দেখুন। বৈধ অবৈধের কথা হচ্ছে না বিশু। একটা লোক অনেক শখ করে একটা গাড়ি কিনলো কি বাড়ি বানালো, তারপর হয়তো ভাগ্যের পরিহাসে সেই শখের ভালোবাসার জিনিস তার হাত ছাড়া হয়ে গেল। জেনে রাখবে, সে জিনিস কখনো কিনতে নেই। ভালোবাসার টান বড় সাংঘাতিক টান হে, বিষিয়ে গেলে ও জিনিস জীবন ছারখার করে দিতে পারে। বলছিলাম কি, এ নিয়ে ভালো কোনো গল্প আছে নাকি স্টকে? থাকলে ঝটপট বার করুন না। আছে তো বটেই। শুনতে হলে চুপটি করে বসো, আর একটু নুন চিনির শরবত দিতে বলো তো হে। উফ, এই গরমে আর চা পোষাচ্ছে না। মুহূর্তের মধ্যেই ক্লাবের ছেলেপিলেরা চাটুজ্যমশাইকে ঘিরে বসে পড়ল। গদাই, চাটুজ্যমশাইও গলা খাঁখারি দিয়ে তার গল্প শুরু করলেন।
আমি তখন পড়াশোনা শেষ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর চাকরির চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হওয়ার অবশ্য কথাও ছিল না। আমার তখন মঙ্গলের মহাদশায় কেতুর অন্তর্দশা চলছে। সব কাজেই বাধা, বিপত্তি, অশান্তি এসব লেগে থাকারই কথা। এমন সময় আমার বাবার খুড়োমশাইয়ের ছেলে শ্রী চণ্ডীচরণ মুখোপাধ্যায় আমাকে তাদের বাড়ি বর্ধমানে ডেকে পাঠালেন। অবশ্য বর্ধমান টাউন ঠিক না, মেমারির কাছে এক গ্রাম। কাজ সামান্যই। কাকা উইল করে 3 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে চান। সেই সংক্রান্ত কিছু লেখাপড়ার কাজ, উকিলের সঙ্গে কথা বলা, এই সব করে দিতে হবে। আর কি, পরিবারের মধ্যে আমি প্রথম গ্র্যাজুয়েট, তাই ডেকে পাঠানো। ওখানে কয়েকদিন থেকে ঢালাও আদর যত্ন পাওয়ার লোভ তো ছিলই, তার ওপর চণ্ডী কাকা ইঙ্গিত দিলেন কিছু অর্থপ্রাপ্তিও ঘটার সম্ভাবনাও আছে। আমি যেন অতি সত্বর রওনা হয়ে যাই। সেবার ছিল এমনই এক গ্রীষ্মকাল। কয়েকদিন ধরে সূর্যদেব যেন আগুন ঢালছিলেন ধরিত্রীর ওপরে। দুপুরে রাস্তায় বেরোলে মনে হতো কলকাতা যেন এক মৃত নগরী। রাস্তাঘাট পুরো ফাঁকা, কুকুর অবধি দেখা যেত না, আর রোদের ঔজ্জ্বল্যে চোখ ধাঁধিয়ে যেত। কবিগুরুর এই রৌদ্রময়ী রাত্রির উপমাটা যে কত সুপ্রযুক্ত, সেটা হারে মজ্জায় টের পেতুম। তখনও এত এসি, এয়ার কুলার এসবের বিলাসিতা ঢোকেনি শহরে। সেদিক দিয়ে গরমে গ্রামে যাওয়াটা অনেক আরামের ছিল। গাছপালার প্রাচুর্যের কারণে গরমটাও কম লাগতো। আর বিকেল হলেই পুকুরে বা নদীতে অবগাহন। আহ, সে শান্তির স্নান তোমরা কল্পনাও করতে পারবে না। সে যাই হোক, একদিন বহু ট্রেন, বাস, রিক্সা পেরিয়ে চণ্ডী কাকার বাড়ি গিয়ে উপস্থিত হওয়া গেল। কাকিমা তো খুশি হলেনই, বৌদিদিরাও কলেজ পাস দেওর পেয়ে ভারী যত্ন আত্তি করতে লাগলেন। চণ্ডী কাকা বেশ সম্পূর্ণ গৃহস্থ, দাপটও কম না। জানি না সেই জন্য কিনা দেখলাম যে 3 ভাই আর বৌদিদিদের মধ্যে ভারী ভাব। গ্রামের নাম ছিল দক্ষিণ গোপালপুর। মেমারি থেকে বোরশুল হয়ে যেতে হয়। দামোদরের কোল ঘেঁষা গ্রাম। ছায়া, সুনিবিড়, শান্তির নীড় বলতে যা বোঝায়, একদম তাই। শান্ত নিস্তরঙ্গ জীবন। সবাই সবার খোঁজ রাখে, বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। আবার গ্রাম্য কুটকচাল, চণ্ডীমণ্ডপের পরনিন্দা, পরচর্চা এইসবও কম নয়। সব মিলিয়ে দিন 3 কোথায় কেটে গেল বুঝতেই পারলাম না। চতুর্থ দিনে একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেইখান থেকেই আমাদের কাহিনীর সূত্রপাত। বিকেলবেলা দামোদরে খুব খানিকটা হুটোপুটি সেরে ফিরছি। বিকেল হব হব করছে, এমন সময় রাস্তায় একটা বিপত্তি ঘটল। দামোদরের ধার ঘেঁষে একটা মোটর গাড়ি যাচ্ছিল। ঝকঝকে সাদা অ্যাম্বাসাডার, খুব সম্ভবত সরকারি গাড়ি। এদিকে কোনো কাজে এসেছিল। মাটির রাস্তা, রাস্তার উপর একটা হাম্প, মাটিরই। বোঝা যায় যে গ্রামের লোকজনই বানিয়েছে। একটু দূরে একটা বছর 13-14 ছেলে রাস্তা পার হচ্ছিল। ছেলেটার মাথা ন্যাড়া, গা খালি, পরনে সাদা কোড়া ধুতি পরা, কোমরে কুশের আসন। ছেলেটা ধীরে সুস্থে রাস্তা পার হচ্ছে। গাড়িটাও ধীরে সুস্থে হাম্পের ওপর উঠল, আর নামার পর হঠাৎ করেই স্পিড বাড়িয়ে তেড়ে গেল ছেলেটার দিকে। আমরা তো আতঙ্কে রক্ষে রক্ষে বলে চেঁচিয়ে উঠেছি। ছেলেটা প্রথমে হকচকিয়ে গেছিল, তারপর ঝাঁপ দিল রাস্তার সাইডে। গাড়িটাও অন্য সাইডে গিয়ে বিকট আওয়াজ করে থেমে গেল।
আমি দৌড়ে গিয়ে ছেলেটাকে তুলে ধরলাম। কোনো এর কাছে ছড়ে যাওয়া ছাড়া আর কোনো আঘাত নেই, তবে ছেলেটা ভয় পেয়েছে প্রচুর। হাত পা থর থর করে কাঁপছে, চোখে একটা ভয় তাড়িত ভ্যাবলা মার্কা দৃষ্টি, যেন এইমাত্র কি ঘটে গেল সেটা বুঝতে পারছে না। এদিকে ড্রাইভারও নেমে এসেছে গাড়ি থেকে। দেখি সে কোমরে হাত দিয়ে ভুরু কুঁচকে গাড়িটার দিকে তাকিয়ে। গ্রামের লোকজনও এসে পড়েছে হই হই করে। একটা মহা হট্টগোলের সৃষ্টি হলো। বেশ কয়েকজন ড্রাইভারকে ঘিরে ধরে জবাবদিহি চাইতে লাগলো। কয়েকজন দৌড়লো বাচ্চাটার বাড়িতে খবর দিতে। আরে আরে, আজব মানুষ তো, দেখে গাড়ি চালাতে পারো না নাকি? আমি বাচ্চাটাকে ছেড়ে গাড়ির কাছে গিয়ে দেখি লোকজন তো ড্রাইভারকে এই মারে কি সেই মারে, আর বৃদ্ধ ড্রাইভার হাত জোর করে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছে। এগারো বছরে গাড়ি চালাচ্ছি, গাড়ির গায়ে একটাও কেউ স্ক্র্যাচ দেখাতে পারবে? দাঁড়ান, একটু শান্ত দয়া করে। মোস্তাফা মিয়ার ড্রাইভারের হাত অত বলগা নয় গো। ভিড়ের মধ্যে একজন চেঁচিয়ে উঠে বলল, পলকা নয় তো বাচ্চাটারে চাপা দিতে গেছিলে কেন? হ্যাঁ হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছেন। ড্রাইভারের চোখে মুখে একটা অসহায় বিপদগ্রস্ত মানুষের ভঙ্গি। সে বিব্রত স্বরে বলল, সেইটা তো আমিও বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আবার একটা মারমার শব্দ উঠতে যাচ্ছিল। আমি হাত তুলে থামিয়ে দিয়ে বললাম, আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছিল ড্রাইভার সাহেব? মোস্তফা জিভ দিয়ে একবার শুকনো ঠোঁটটা চেটে নিয়ে বলল, ঠিক ওই বাম্পারটা পার হয়েছি, ও এমনি মনে হলো স্টিয়ারিং আর আমার বসে নাই। গাড়িটা যেন খ্যাপা ষাঁড়ের মতো নিজে নিজে এগিয়ে গেল ছেলেটারে মারবে বলে। জোরে ব্রেক চিপলুম, কিন্তু তাতেও কাজ হলো নি। আবার আবার হঠাৎ করে মনে হলো যেন স্টিয়ারিংটা কেউ ডান দিকে ঘুরিয়ে দিল। কি যে হয়ে গেল বুঝলুম নি বাবু। 11 বছরে গাড়ি চালাচ্ছি, এমন তো কখনো হয়নি। লোকজন ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কয়েকজনের চোখে স্পষ্টই অবিশ্বাস। স্বাভাবিক, আমারও গল্পটা খুব একটা বিশ্বাস হচ্ছিল না। তবে ঘোরটা আবার পাকিয়ে ওঠার আগেই দেখি কে যেন ভিড়ের পেছন দিক থেকে বললেন, উনি যা বলছেন ঠিক বলছেন, ওদের ছেড়ে দাও, ওদের কোনো দোষ নেই। ভিড় একটু সরে গিয়ে আসার পথ করে দিল। একজন অত্যন্ত শান্তশিষ্ট দেখতে ভদ্রলোক এসে দাঁড়ালেন। হাইট 5 ফুটের একটু বেশি, ন্যাড়া মাথা, পরনে ধুতি আর গায়ে একটা উড়নি। ইনি এই গ্রামের ঠাকুরমশাই বনবিহারী চক্রবর্তী। লখাইকে ওর মায়ের কাছে দিয়ে এসো কেউ, আর বলো ঠাকুর মশাই বলেছেন ও যেন পরের অমাবস্যা অবধি বাইরে না বেরোয়। আমি একটু পরে ওর বাড়ি যাচ্ছি। বোঝা গেল ঠাকুর মশাইয়ের কথা এ গাঁয়ের লোক খুবই মান্য করে। একটু একটু করে ভিড় ফাঁকা হয়ে গেল। মোস্তাফা ড্রাইভার ঠাকুর মশাইকে ধন্যবাদ দিয়ে গাড়িতে উঠে যে স্পিডে চম্পট দিল সেটা দেখার মতো। আমিও উঠতে যাচ্ছি, ভদ্রলোক বললেন, একটু দাঁড়িয়ে যাও, এখন ওঠো না। আমি আশ্চর্য হলাম। কেন ঠাকুর মশাই? বাতাস ভালো না, হাওয়াটা কেটে যাক, তারপর উঠবে। গল্প বলা কাজ অফিসিয়ালের
আজকের বিশেষ নিবেদন বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র অভিক সরকারের লেখা প্রেত যক্ষ দি অনসম্বল এপিসোড। গল্প পাঠ এবং চাটুজ্জে মশাইয়ের ভূমিকায় শুভ্রনীল, ঠাকুর মশাইয়ের ভূমিকায় প্রবাল, লক্ষ্মীমণি সৌমি, গল্পের সূত্রধার এবং KN মৈত্রর ভূমিকায় আমি অভিক। কিপ লিসনিং। তখন সন্ধে নেমে আসছে, পাখিরা ফিরে আসছে বাসায়। তাদের কলকাকুলির মধ্যে, ওই আধো অন্ধকারের মধ্যে, দামোদরের বাতাসের মধ্যে কথাটা যেন মূর্তিমান অমঙ্গল চিহ্ন হয়ে ভেসে এলো। আমি অবাক হয়ে ঠাকুরমশাইকে বললাম, বাতাস ভালো না? ঠাকুরমশাই এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু যে একটা আছে, সে তো আর না বোঝার কথা নয়। এক কাজ করো, আমার সঙ্গে এসো, তাহলেই সব বুঝতে পারবে। অবশ্য আমি সঙ্গে থাকলে বিপদের কোনো ভয় নেই। আধ ঘন্টা কেন, আমার হাতে তখন অখণ্ড সময়। আমি ঠাকুরমশাইয়ের সঙ্গ নিলাম। লখাইদের বাড়ি গ্রামের একদম এক প্রান্তে। একতলা বাড়ি, ন্যাড়া ছাদ, চার কোণে বিমের মাথা থেকে বেরিয়ে আছে ভুতুড়ে কনস্ট্রাকশন রড। ইটের গায়ে কোনো মতে বালি সিমেন্টের একটা প্রলেপ দেওয়া। চৌহদ্দির বাইরে ছিটে বাঁশের বেড়া। তখন দেশ গায়ে অত ইলেকট্রিসিটি আসেনি। দূর থেকে দেখলাম হ্যারিকেন আর হ্যাজাক জ্বলছে কয়েকটা। আমি আর ঠাকুরমশাই বাঁশ কেটে বানানো নিচু গেট খুলে দাওয়ায় এসে দাঁড়ালাম। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বাড়িটা ঘিরে একটা বিষণ্ণ ভাব জমাট বেঁধে আছে। একটা অদ্ভুত জলো ভ্যাপসা গন্ধ, একটা মন খারাপ করা অনুভূতি। ঠাকুরমশাইকে কথাটা বলতে উনি মৃদু হাসলেন, কিছু বললেন না। এক সদ্য বিধবা মহিলা দাওয়ায় এসে দাঁড়ালেন। পেছনে পেছনে লখাই আর আরো দুটি বাচ্চা মেয়ে। বৌমা, লখাই আজ বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। ছেলে মেয়েদের বলো কদিন যেন বাইরে বেশি না যায়। মহিলা ম্লান মুখে ঘাড় নাড়লেন। তারপর সপ্রশ্ন চোখে আমার দিকে চাইতেই ঠাকুরমশাই আমার পরিচয় দিলেন। এও জানালেন যে লখাইকে আমি প্রথম তুলে ধরেছিলাম। ভদ্রমহিলা শুনেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। আমি বিব্রতভাবে দাঁড়িয়ে রইলাম। বলা বাহুল্য, আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠাকুরমশাই আমাকে নিয়ে দাওয়ায় বসলেন। বললেন, 2 কাপ চা খাওয়াতে পারবে মা? চা খেতে খেতে পুরো ব্যাপারটা খোলসা করলেন ঠাকুরমশাই। এই বাড়ি বানিয়েছিলেন সদ্য প্রয়াত বিমল কৃষ্ণ সাঁতরা। সাঁতরা মশাইয়ের আদি নিবাস ছিল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির তালড্যাংরা গ্রামে। বাপ পিতামহর চাষের জমি ছিল বেশ কিছু। ভাগ চাষ করেও যা পাওয়া যেত পরিবারের দিব্যি চলে যেত। বিমল কৃষ্ণ লেখাপড়া শেখেননি বেশি। কোনো রকমে ম্যাট্রিক পাশ করে বাবাকে গিয়ে বললেন তিনি আর পড়বেন না। বাবাও চাপাচাপি করলেন না। সংসারের জোয়ালে একটি নবীন বলিবর্দ জুটে গেল। কালক্রমে বিমল কৃষ্ণের বিয়ের বয়স হলো। অনেক খোঁজপত্তর করে বর্ধমানের এই গ্রামেরই রতন হাজরার মেয়ে লক্ষ্মীমণির সঙ্গে বিয়ে ঠিক হলো। বিয়ে হয়েও গেল ধুমধামের সঙ্গে। কালক্রমে বয়সের ধর্ম মেনে 3টি সন্তান হলো। বড়টি ছেলে, তারপর 2টি ছোট মেয়ে।
এদিকে বিমল কৃষ্ণের বাড়িতে ক্রমেই স্থান অকুলান হয়ে পড়ছিল। হাজার হোক, একান্নবর্তী পরিবার সংসার বড় হতে থাকলে জায়গা কম পড়ে। এদিকে বিয়ের পরপরই লক্ষ্মীমণির মা 3 দিনের সান্নিপাতিকে মারা গেছিলেন। সেই শোকে হাজরা মশাই শয্যা নিলেন। তার একটি ছেলে ছিল, কিন্তু ছেলে বউয়ের সঙ্গে তার মোটে সদ্ভাব ছিল না। তিনি ভারী মেয়ে ন্যাওটা ছিলেন। তিনি মেয়ে জামাইকে এখানে এসে থাকতে বললেন, কিন্তু থাকতে বললেই আর থাকা যায় না। লক্ষ্মীমণির ভাই আর ভাইয়ের বউ এই নিয়ে অশান্তির চূড়ান্ত করে ছাড়ল। তাদের আশঙ্কা ছিল যে হাজরা মশাই তাঁর পুরো সম্পত্তি মেয়ে জামাইকে লিখে দেবেন। তাদের আশঙ্কা অমূলক ছিল না। তবে রতন হাজরা অতটা করলেন না। একটা চালু মুদির দোকান আর অনেক দিন আগে কেনা 1 টুকরো জমি ছেড়ে দিলেন মেয়ে জামাইকে। শুধু তাই নয়, অসুস্থ শরীরে নিজে দাঁড়িয়ে থেকে 1 তলা বাড়ি তুলে দিলেন। আর সেই পরিশ্রমেই কিনা জানা যায় না, গৃহপ্রবেশের অল্প দিনের মধ্যেই হাজরা মশাই চিরতরে চোখ বুঝলেন। বিমল কৃষ্ণও সন্তান আর পরিবার নিয়ে নতুন বাড়িতে উঠে এলেন। এ বেশি নয়, মাস 5 আগেকার কথা। আর তারপর থেকেই শুরু হলো গন্ডগোল। থাকার কয়েকদিনের মধ্যেই লক্ষ্মীমণির বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতা হতে লাগলো। একদিন উনুনে হাঁড়ি চড়িয়ে দেখলেন চাল আর সেদ্ধ হচ্ছে না। সারাদিন উনুনে চড়িয়েও লক্ষ্মীমণি ভাত রান্না করতে পারলেন না। আর একদিন সদ্য উনুন থেকে রান্না নামিয়ে একটু বাইরে গেছেন কি একটা আনতে, এসে দেখেন রান্না পচে বিশ্রী গন্ধ ছাড়ছে। অথচ একটু আগেই রান্না হওয়া তরকারি গরম ধোঁয়া উঠছিল। সেদিন সমস্ত রান্না ফেলে দিতে হলো তাকে। এরপর শুরু হলো সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের আবহাওয়ার পরিবর্তন। বাইরে জমাটি শীত, অথচ ঘরের ভেতর গুমোট গরম। ঘরের জানলা দরজা হাট করে খুলেও তার থেকে রেহাই নেই। সমস্ত ঘরে একটা দমবন্ধ পরিস্থিতি। সাঁতরাদের ইষ্টদেব ছিলেন বালগোপাল, দেশভাগের সময় নিয়ে আসা। জন্মাষ্টমীর দিন লক্ষ্মীমণি ঠাকুরকে ভোগ দিয়ে দেখলেন গোপালের ভোগের খাবার নষ্ট হয়ে গেছে, অথচ অতি যত্নে রান্না করা ভোগ। ভয়ে দুর্ভাবনায় লক্ষ্মীমণি কেঁদে ফেললেন। আর একদিন লক্ষ্মীর পাঁচালি পড়তে যাবেন, দেখলেন প্রদীপ জ্বালাতে পারছেন না। কোথাও কোনো হাওয়া বইছে এমনও নয়। একটা আস্ত দেশলাই বাক্স শেষ হয়ে গেল, অথচ একটা প্রদীপ জ্বালানো গেল না। তবে আসল ভয়ের কাণ্ড তখনও শুরু হয়নি। লক্ষ্মীমণির মেয়ে দুটির নাম ললিতা আর বিনুতা, লালি আর বিনু। একদিন 3 ভাই বোন দাবাতে বসে বসে সুর করে নামতা পড়ছে, এমন সময় লখাই বলল বাথরুম যাবে। তোমরা বোধহয় দেখোনি, গ্রামের দিকে বাথরুম উঠোন পেরিয়ে অন্য প্রান্তে বানানো হয়। লখাই বাথরুম গেল, অনেকক্ষণ কেটে গেল, কিন্তু লখাইয়ের সারা শব্দ নেই। 2 বোন একটু ভীতু টাইপের, তারা মাকে ডেকে আনলো। লক্ষ্মীমণি কুপি নিয়ে বাথরুমের কাছে গিয়ে ডাকলেন, লখাই, লখাই। কোনো সাড়া নেই। লক্ষ্মীমণি দরজায় টোকা দিলেন, কোনো সাড়া শব্দ নেই। দরজা ঠেলে দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ। লক্ষ্মীমণি এবার উঁচু গলায় ডাকলেন, লখাই, এই লখাই, কি হলো তোর? সারা শব্দ দিচ্ছিস না কেন? লখাই। ঠিক সেই সময় লালি আর বিনু চিৎকার করে উঠল। লক্ষ্মীমণি তড়িতে ঘুরে দেখলেন কোন অলৌকিক উপায় লখাই সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে, কিন্তু উল্টো দিকে হেঁটে। আর হাঁটাটা কেমন যেন প্রাণহীন জড়বস্তুর মতো, যেন একটা পুতুল হেঁটে আসছে।
দেখে ভয় আর আতঙ্কে লক্ষ্মীমণির প্রাণ উড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। লখাই যেন একটা ঘোরের মধ্যে ছিল। একবার চটকা ভেঙে মায়ের দিকে চাইল, তারপর কাপড়ের পুতুলের মতো এলিয়ে পড়ল মায়ের কোলে। এরপর লখাইয়ের এলো ধুম জ্বর। টানা প্রায় 5 দিন ছেলে অচৈতন্য হয়ে পড়ে রইল। লক্ষ্মীমণি ক্রমাগত কাঁদতে থাকেন আর ঠাকুরকে ডেকে গেলেন। সেই ডাকের জোরেই কিনা জানা যায় না, 5 দিনের দিন সকালে আপনা থেকে এই লখাইয়ের জ্বর ছেড়ে গেল। সেদিন ছিল অমাবস্যা, আর সেই রাতে লক্ষ্মীমণির সংসার শূন্য হয়ে গেল। ও হ্যাঁ, এখানে বাড়িটার একটা বর্ণনা দেওয়া প্রয়োজন। একতলা বাড়িটা ছিল গ্রামের এক প্রান্তে, আর বাড়ির পেছন দিকে বাঁশবন পেরিয়ে একটা মজা ডোবা। ডোবার ওপারে বেশ খানিকটা খোলা জমি, লোকে বলে ভুলোর মাঠ। মাঠ পেরিয়ে গাঁয়ের একমাত্র শ্মশান দামোদরের পার ঘেঁষে। লোকজন পারতপক্ষে সন্ধ্যের পর ভুলোর মাঠের দিকে হাঁটে না। বিমল কৃষ্ণ পরিশ্রমী লোক ছিলেন। শ্বশুরের কাছ থেকে প্রাপ্ত মুদির দোকানটি নিয়ে তাঁর সারা দিন কেটে যেত। তার উপর নতুন জায়গা, নতুন খরিদ্দার, সব কিছু বুঝে নিতেও একটু সময় লাগে। দোকান বন্ধ করে বিমল কৃষ্ণ যখন ফিরতেন তখন রাত হয়ে যেত। পাড়াগাঁয়ে রাত 8টা মানে গভীর রাত। সন্ধ্যের একটু পরেই চারিদিক নিঝুম হয়ে যেত। রাস্তাঘাটে ঝিঝি পোকার ডাক ছাড়া কিছু শোনা যেত না। সাঁতরামশাই একটা সাইকেল করে ফিরতেন। সামনে একটা কার্বাইডের ল্যাম্প জ্বলত। দূর থেকে বাড়ির দাওয়ায় হ্যাজাক জ্বলছে দেখতে পেতেন। সেদিন সাঁতরামশাই এসে হাত পা ধুয়ে দাওয়ায় বসেছেন। লালি আর বিনু ভেতর ঘরে অসুস্থ দাদার দেখাশোনা করছে। লক্ষ্মীমণি এসে হাওয়া করতে করতে সব কথা স্বামীর কানে তুললেন। বিমল কৃষ্ণ গম্ভীর মানুষ ছিলেন, কিছু বললেন না। চুপচাপ রাতের খাবার খেয়ে কলতলায় হাত মুখ ধুতে গেলেন। লক্ষ্মীমণি এঁটো বাসন সরিয়ে রাখলেন, দাওয়া মুছে রাখলেন। ছেলে মেয়েদের খাওয়া আগেই হয়ে গেছিল। মশারি টাঙিয়ে তাদের শোয়ার ব্যবস্থা করতে গেলেন। স্বামী ফিরে এলে তিনি নিজে খেতে বসবেন, যেমন রোজ হয়। কিন্তু বিমল কৃষ্ণ ফিরলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে লক্ষ্মীমণি হ্যাজাক হাতে কলতলায় গিয়ে দেখলেন বিমল কৃষ্ণ কলতলায় মুখ থুবড়ে পড়ে আছেন। ঘাটটা সামান্য উল্টে আছে, চোখের মণি দেখা যাচ্ছে না। আর অকুত ভয়ে সাঁতরামশাইয়ের সারা মুখে একটা সাংঘাতিক ভয় পাওয়ার ছাপ। পরদিন সকালে খুড়োমশাইয়ের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কিছু কাজ করছি। কথায় কথায় আগের দিনের ঘটনাটা উঠল। খুড়োমশাই ওই প্রায় অ্যাক্সিডেন্টের কথাটা জানতেন, কিন্তু তারপর যে ঠাকুরমশাইয়ের সঙ্গে যে সাঁতরামশাইয়ের ভদ্রাসনে গিয়েছিলাম সেটা জানতেন না। কথাটা শুনে খুড়ো একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, কাজটা ভালো করনি ভবতারণ। কেন খুড়োমশাই? যে বাড়িতে অপঘাতে মৃত্যু হয় সেখানে অসময় হুট করে যেতে নেই। তাছাড়া কি খুড়ো? বাড়িটা নিয়ে অনেক ধরনের কথা কানে এসেছে বাবু। অনেক অশরীরী ঘটনা ঘটেছে বলে শুনেছি। তোমরা শহরের ছেলে পিলে এসব মানো না জানি, কিন্তু আমরা বুড়ো লোকজন এসব লক্ষণ অলক্ষণ খুব মানি। ও বাড়িতে কারোর একটা অভিশাপ আছে। লক্ষ্মী আমাদের গায়েরই মেয়ে,
ছোটবেলা থেকে দেখছি অতি চমৎকার মেয়ে। তার কপালে যে এত বড় একটা দুর্ভোগ নেমে আসবে সে ভাবতে পারিনি। অভিশাপ? ওই বাড়িতে কার অভিশাপ খুড়োমশাই? আমি তো কিছু বুঝতেই পারছি না। চণ্ডীখুড়ো হুঁকোটা নামিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। কোথাও কিছু নেই, একটা হাওয়া আমাদের পা খেয়ে গেল। খুড়োমশাই একটু শিউরে উঠে বললেন, আমিও ঠিক জানি না, তবে ছোটবেলায় শুনেছি জমিটা ভালো না, কিছু একটা তো দুর্লক্ষণ আসে নিশ্চয়ই, তবে সেটা কি বলা মুশকিল। বাপদাদারা ভেঙে কিছু বলেননি। আচ্ছা খুড়োমশাই, যদি কথাটা মেনেও নি, তাহলেও বলতে হয় এই কথাটা তো লক্ষ্মীমণির বাবা রতন হাজরাও জানতেন নিশ্চয়ই। তা সত্ত্বেও তিনি জমিটা কিনলেন কেন? মানে বুঝতে পারলাম না। জমিটা রতন কেনেনি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। তবে রতন নিজেও কিনতে পারত, বাড়ির ডাকাবুকো মানুষ ছিল সে। তাছাড়া ঘোর বৈষয়িক লোক, এসব অভিশাপ টভিশাপে বিশেষ বিশ্বাস করতো না, আর তাতেই তার কাল হলো। এই এলাকার জমিদার ছিলেন দিগম্বর মিত্র। এককালে মিত্রদের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আজ থেকে প্রায় 60 বছর আগে দিগম্বর মিত্রর কাছ থেকে জমিটা কেনেন রতনের বাবা রাম হাজরা। ইচ্ছে ছিল ওখানে একটা বাড়ি বানাবেন, কিন্তু জমিটা কেনার পর থেকেই নাকি হাজরা পরিবারে একের পর এক অশান্তি নেমে আসে। রতনের মা ছিলেন ভারী লক্ষ্মীমন্ত মানুষ, তিনি এসব আচার বিচার খুব মানতেন। তিনি বললেন জমিটা বেচে দিতে, কিন্তু জমি জিরের ভারী জটিল জিনিস, ওভাবে আলু পটলের মতো ঝট করে কেনাবেচা করা যায় না। এইদিকে বদনামও উঠে গেছে, তাই জমিটা পড়েই রইল। শেষে একদিন দেখি রতন দাঁড়িয়ে থেকে ওই জমিতে বাড়ি তুলছে। বলল মেয়ে জামাই এসে থাকবে। আমি আর কিছু বলিনি, তবে আশঙ্কা করেছিলাম যে এই নিয়ে কিছু একটা অনর্থ হবেই। আরও কিছু জিজ্ঞেস করতাম, কিন্তু তার আগেই দেখি ঠাকুর মশাই বনবিহারী বাবু উঠোনে এসে দাঁড়ালেন। সঙ্গে আরও একজন লোক হাসি মুখে বললেন, এই যে চণ্ডীবাবু, একজন পুরনো আলাপিকে সঙ্গে নিয়ে এলাম। আমাদের গ্রাম দেখতে এসেছেন, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। আরে আরে কি সৌভাগ্য! আসুন আসুন, বসুন। বলতে বলতে উঠে দাঁড়ালেন। ছোট বৌমণি দুটো মোড়া দিয়ে গেলেন বসার জন্য। খুড়োমশাই চা আর মুড়ি দিয়ে যেতে বললেন। ইনি মৈত্র মশাই। গেলবার গয়া গেছিলাম না, তখনই ট্রেনে আলাপ হয়। সেবার থেকে চিঠি চাপাটিতে যোগাযোগ ছিলই। শুনলাম এইবারের গরমটা নাকি ইনি গ্রামে কাটাতে চান, তাই সঙ্গে সঙ্গে চিঠি লিখলাম, বললাম চলে আসুন। কি মৈত্র মশাই, ঠিক বলছি তো? বনবিহারী বাবুর মতো সৎ এবং পরোপকারী বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তিনি যে আমাকে ডেকেছেন সে আমার পরম সৌভাগ্য। লোকটিকে ভালো করে লক্ষ্য করলাম। সাধারণ গড়পরতা বাঙালির মতো দেখতে হলেও 40-45 বছর বয়স হবে। পরনে সুতির শার্ট আর টেরিকটের প্যান্ট, পায়ে একটা স্যান্ডেল, কানের কাছে চুলে পাক ধরলে কি হবে, ত্বক এখনো সতেজ টান টান। তবে দেখবার মতো হচ্ছে চোখ দুটো। একই সঙ্গে বুদ্ধি আর করুণার এমন মিশ্রণ খুব কম চোখেই দেখা যায়। মৈত্র মশাইয়ের বাড়ি কোথায়? আদি বাড়ি নবদ্বীপে, তবে কাজে কর্মে সারা ভারতবর্ষই ঘুরে বেড়াতে হয়। কালে ভদ্রে দেশে আসি। এবার মনে হলো অনেকদিন গ্রাম বাংলা দেখা হয়নি, তা বনবিহারী বাবুকে সে কথা জানাতে উনি প্রায় জোর করেই টেনে আনলেন।
খুব ভালো করেছেন। এখানে তো খুব বেশি বাইরের লোক আসে না। এই আপনাদের মতো কেউ এলে দেশ বিদেশের খবর পাওয়া যায়। তা তামাক চলে তো? কেন জানি না, ভদ্রলোককে আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল। তোমরা তো জানোই আমার দেশ বিদেশে ঘুরে বেড়াবার শখ ছিল এককালে। কার্যগতিকে সেটা হয়ে ওঠেনি ঠিকই, তবে সেই থেকেই পর্যটক গোত্রের লোকজনের প্রতি আমার একটা টান আছে। তাছাড়াও লোকটার মধ্যে কী যেন একটা অদ্ভুত আকর্ষণী ক্ষমতা ছিল। একবার দেখলে নির্নিমেষে চেয়ে থাকতে ইচ্ছা করে। আরও এ কথা সে কথার পর চা তামাক খেয়ে দুজনে উঠে পড়লেন। খুড়োমশাই নিমন্ত্রণ করে রাখলেন, মৈত্রমশাই থাকবেন 4 দিন। ঠিক হলো আগামীকাল দুজনে এই বাড়িতে দুপুরে খেতে আসবেন। দুজনের সঙ্গে আমিও উঠে পড়লাম। লোকটার সঙ্গ ছাড়তে ইচ্ছা করছিল না। বনবিহারীবাবু খুশি হলেন। চলো হে, তোমরা তো শহরের লোক, আসল গ্রাম কাকে বলে তোমরা তো জানোই না। চলো তোমাদেরকে গ্রামটা ঘুরিয়ে দেখায়। সে গ্রাম আমি গত 3 দিন ধরেই দেখছি, তবে সে কথা আর বললাম না। 3 জনে মিলে হাঁটতে হাঁটতে গ্রামের অনেকটা ঘুরে ফেললাম। ততক্ষণে মৈত্রমশাই আমার কাকা হয়ে উঠেছেন। আমি খুড়ো বলতে গেছিলাম, উনি হেসে বললেন, খুড়ো মশাই শুনলেই কেমন যেন নিজেকে অশীতিপর বয়োবৃদ্ধ বলে মনে হয় ভব। তুমি বরং আমাকে কাকা বলেই ডেকো। হাঁটতে হাঁটতে শ্মশানের দিকটায় এলাম। কাকা দেখলাম কী সব বিড়বিড় করছেন। ঠাট্টা করে বললাম, ভূতের মন্তর আওড়াচ্ছেন নাকি কাকা? ভয় করছে বুঝি? শ্মশানে ভয় কিসের ভবতারণ? রাজা থেকে ভিক্ষুক, মহাত্মা থেকে পাপী, সাধু থেকে ভোগী, সবারই শেষ আশ্রয়স্থল এই শ্মশান। এখানে পাপ পুণ্য সমস্ত কৃতকর্মের বোঝা নামিয়ে জীবাত্মা মিলিত হয় পরমাত্মার সঙ্গে। শ্মশান অতি পুণ্য স্থান। শ্মশানে এলে চিত্তশুদ্ধি হয়। কথাগুলো শুনে বড় ভালো লাগলো। তাছাড়া কাকার কথা বলার মধ্যেও এমন একটা ধীর স্থির শান্ত ভঙ্গি থাকে যে শুনলেই বিশ্বাস করতে ইচ্ছে করে। শ্মশান ঘুরে ভুলোর মাঠ ধরলাম। বৈশাখের খড় দুপুর, মাথার ওপর সূর্যদেব যেন আগুন ঝরাচ্ছেন। চারিদিক তেতে পুরে একসা। প্রচণ্ড রোদে আলজিব অবধি শুকিয়ে উঠেছে। এমন সময় একটা জিনিস থেকে থমকে গেলাম। আমাদের একটু আগেই এক মুঠো ধুলো যেন হঠাৎ করে হাওয়াতে পাক খেয়ে নেচে উঠল বাতাসে। তার সঙ্গে একটা হাওয়ার স্রোত এসে মিলল কোথা থেকে। কিছু শুকনো পাতা আর কাঠকুটো জড়িয়ে গেল তাদের সঙ্গে। তারপর সেই ধুলো আর হাওয়ার স্রোত একে অন্যকে জড়িয়ে পাক খেতে খেতে এদিক ওদিক মাথা দুলিয়ে দুলিয়ে নাচতে লাগলো। মনে হলো যেন দুটি বিশাল অজগর সাপে শঙ্খ লেগেছে। আমরা 3 জনে স্তব্ধ হয়ে সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে যে সারা মাঠে আর কোথাও হাওয়া নেই। শুধু আমাদের চোখের সামনে যেন ঘূর্ণিঝড়ের এক আশ্চর্য নাটক অভিনীত হচ্ছে। কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড়টা দ্রুত ধেয়ে গেল মাঠের ওপারে একটা বাঁশবাগানের দিকে। বাঁশবাগানের সামনে একটা পচা ডোবা। দেখলাম শুকনো বাঁশ পাতা আর একগাদা কাঠকুঠো নিয়ে আরো বড় হয়ে উঠেছে সেই ধুলোর ঝড়। তারপর বাঁশবাগানের মাথার একটু ওপরে উঠেই ভেঙে গেল সে। এতক্ষণ 3 জনেই চুপ ছিলাম। প্রথম কথা বললেন কাকা। বাঁশবাগানের ওপারে কি আছে? গ্রামেরই এক বাসিন্দার বসত বাড়ি আছে সেখানে।
আমাকে ওখানে নিয়ে যেতে পারবেন? কেন? কেউ ডাকছে আমায়। বসেছিলাম লক্ষ্মীমণির বাড়ির দাওয়াতে। কাল যে ঘটনা ঠাকুরমশাই আমাকে বিশদে বলেছেন সেটাই এবার কাকাকে বলা হলো। সকালে চণ্ডীখুড়ো আমাকে যেটা বললেন সেটাও জানালাম। লক্ষ্মীমণি একটু কেঁদেও নিয়েছেন এর মাঝখানে। পরিস্থিতি গম্ভীর হয়ে আছে। কাকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললেন, এই জমিতে এমন কিছু একটা রয়ে গেছে যেটা ভালো নয় মা। তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। সেটা সেটা কি মৈত্রমশাই? না, ঠিক বুঝতে পারছি না। তবে কোনো সাধারণ বাস্তুদোষ নয়, খুব জটিল কোনো ভূমি বন্ধন। এর কারণ বা উৎস খুঁজে না পেলে একে প্রতিহত করা মুশকিল, যথেষ্ট মুশকিল। আর যদি সেটা প্রতিহত না করা যায়? তাহলে আরো রক্ত ঝরবে। যে নেমে এসেছে তার রক্তের পিপাসা এখনো মেটেনি চক্রবর্তী মশাই। আরো শিকার ধরার জন্য সে ওঁত পেতে আছে। তৃপ্ত না হওয়া পর্যন্ত সে একের পর এক বলি নিয়েই যাবে। আমরা সবাই হতবাক হয়ে বসে আছি। এমন সময় লক্ষ্মীমণির 8 বছর বয়সী মেয়ে বিনু এক গ্লাস জল আর একটা বাতাসা এনে মৈত্রমশাইয়ের হাতে দিয়ে পাখা গিন্নির মতো বলল, আরে রোদে তেতে পুড়ে মুখটা শুকিয়ে গেছে একেবারে। এই বাতাসাটা দিয়ে জলটা খেয়ে নাও দেখি, একটু বাতাস করব। আমরা সবাই হেসে উঠলাম। মৈত্রমশাই কিন্তু হাসলেন না। বাতাসাটা হাতে করে অদ্ভুত চোখে কিছুক্ষণ বিনুর দিকে চেয়ে রইলেন। তারপর বাতাসাটা গুঁড়ো গুঁড়ো করে গ্লাসের জলে মিশিয়ে খানিকটা খেয়ে বাকি জলটা দিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলেন। ঠাকুরমশাই জিজ্ঞেস করলেন, এটা কি করলেন মৈত্রমশাই? মেয়েরা মায়ের জাত চক্রবর্তী মশাই। মা যখন স্নেহ ভরে সন্তানের মুখে অন্ন তুলে দেন তখন তার থেকে মহত্তর মঙ্গলোপচার আর কিছুই হতে পারে না। শুনুন চক্রবর্তী মশাই, আমি আজ কিছু স্থান বন্ধন করে দিয়ে গেলাম, তবে ক্ষণস্থায়ী। আপনি যে করে হোক কালকের মধ্যে এই জমির ইতিহাস জানার চেষ্টা করুন। রোগ না জানলে প্রতিকারের ব্যবস্থা করতে পারবো না। পরশু রাতে আমার ট্রেন, তার আগেই আমি এর একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চাই। 3 জনে উঠে পড়লাম। অনেক কাজ বাকি। আসার পথে কাকাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করলাম, আচ্ছা, ধুলোর ঝড় তুলে কে আপনাকে ডাকছিল কাকা? আমি তো কিচ্ছু বুঝতে পারছিলাম না। কাকা মৃদু হাসলেন, কিছু বললেন না। চণ্ডীখুড়ো চিন্তিত মুখে বললেন, ইতিহাস তো বলতে পারবো না বাবা। জমিটা রতন হাজরার বাপ কিনেছিল জমিদার দিগম্বর মিত্রর কাছ থেকে, এইটুকু জানি।
তার আগে জমিটা কার ছিল সে কথা তো জানি না, তবে মিত্তির বংশের উত্তরাধিকারীরা এখনো আছেন। তাদের দলিল দস্তাবেজ ঘেঁটে দেখলে কিছু জানা গেলেও যেতে পারে। আমার সঙ্গে ঠাকুর মশাই ছিলেন। কাকা ঠাকুর মশাইয়ের বাড়িতে নিজের ঘরে ঢুকে সেই যে দৌড় দিয়েছেন আর খোলার নাম নেই। তাকে নাকি কিছু প্রস্তুতি নিতে হবে। তবে আমাকে আর ঠাকুর মশাইকে পই পই করে বলে দিয়েছেন যে করে হোক আজ বা কালকের মধ্যে ওই বাস্তুর ইতিহাস যেন খুঁজে বার করি, নইলে লক্ষ্মীমণি আর তার 3টি সন্তান কেউ বাঁচবে না। ওই বাস্তু ছেড়ে গেলেও বাঁচবে না, বরং যেখানে যাবে সেখানেই এই অভিশাপ নিজের থাবা বসাবে। সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই, সেই দিগম্বর মিত্তিরও নেই, আবার জমিদার বাড়ির সেই দাপটও নেই। দিগম্বর মিত্তিরের নাতি সুবল এখন স্কুলে পড়ায়। সে আর তার পরিবারের পুরো জমিদার বাড়ির একটা অংশে বাস করে। তাদের জমিদারির দস্তাবেজ খুঁজে দেখবার মতো কেউ অবশিষ্ট আছে বলে তো জানি না। দিগম্বর মিত্রের নায়েব ছিলেন হাজারি সরকার, এই গ্রামেই থাকেন। তাকে বললে তিনি হয়তো ঠিক দলিল খুঁজে দিতে পারবেন। তবে সরকার মশাইয়ের অনেক বয়স হয়েছে, পারবেন কিনা জানা নেই। কাকা, একবার গিয়ে কথা বলতে দোষ কি? দেখাই যাক না কি হয়। তা অবশ্য নেই, চলো আমিও যাই, নইলে তোমাদের চিনতে নাও পারেন। সরকার মশাইয়ের ভদ্রাসন বরশুল যাবার পথে পড়ে। হাতাওয়ালা দোতলা বাড়ি, সামনে ছোট বাগান, লাল সিমেন্টের শান বাঁধানো দাওয়ায় বসে সরকার মশাই মুড়ি খাচ্ছিলেন। বয়স প্রায় 80 ছুঁই ছুঁই হলে কি হবে, মেরুদণ্ড একেবারে টান টান, উজ্জ্বল গৌরবর্ণ দেহ, খাড়া নাক আর খরধূর্ত চোখ দেখে প্রাক্তন নায়েব মশাইকে চিনে নিতে অসুবিধে হয় না। চণ্ডীখুড়ো নিজের পরিচয় দিতে চোখ কুঁচকে বললেন, কোন চণ্ডী? নিতাই মুখুজ্জের ছেলে, মানে রামেশ্বর মুখুজ্জের নাতি? ও ও বাপরে, বুড়োর স্মৃতিশক্তি দেখে চমকে গেলাম। তবে এত স্মৃতিশক্তিতেও খুব একটা লাভ হলো না। বুড়ো জমিটার কথা মনে করতে পারলেন বটে, সে নিয়ে কিছু একটা অশান্তি হয়েছিল সেটাও মনে করতে পারলেন, কিন্তু কি হয়েছিল সেটা আর বলতে পারলেন না। ঠাকুরমশাই একবার দলিল দস্তাবেজ দেখার কথাটা তুললেন, তাতে বুড়ো হেসে বললেন, সে কি আর আছে, অনেক দলিল তো শেষ দরে বিক্রি করে দেওয়া হয়েছে, আর বাকি যা ছিল সব উইয়ে খেয়ে শেষ করে দিয়েছে। না হে বাপু, ওই পথে হেঁটে লাভ হবে না। হতাশ হয়ে উঠে আসছি। এমন সময় একটা কথা মাথায় এলো। জিজ্ঞেস করলাম, দাদামশাই, ও দাদামশাই, বলছি আপনাদের সময়কালের আর কেউ আছেন যিনি এখনো বেঁচে আছেন? তাকে জিজ্ঞেস করলে হয় না? দাদামশাই ডাক শুনে বুড়ো সরকার মশাই বেশ প্রসন্ন হলেন। তারপর অনেক ভেবেচিন্তে বললেন, মিত্তির মশাইয়ের খাস ঠেলে ছিল আব্দুল, জমিদার বাড়ির মৃধার কাজ করত, আর মিত্তির মশাই কোথাও গেলে পাহারা নিয়ে নিয়ে যেত। সে আমার থেকেও কয়েক বছরের বড়, শুনেছি এখনো বেঁচে আছে, তাকে জিজ্ঞেস করতে পারো।
আব্দুলের বাসস্থান যে গ্রামে, তার নাম বাজে সালেপুর। যখন পৌঁছলাম তখন বিকেল। আব্দুল শেখ উঠোনের চাটাই বিছিয়ে বসে নাতি নাতনিদের সঙ্গে কাঁচা আম মাখা খাচ্ছিলেন। এই বয়সেও বেশ শক্ত সমর্থ শরীর, আবলুস কাঠের মতো গায়ের রং, ন্যাড়া মাথা আর সাদা দাড়িতে ভদ্রলোককে বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্র বলে মনে হওয়া অস্বাভাবিক নয়। কার্যগতিকে দেখা গেল আব্দুল মিয়ার মনে আছে সবই, কিন্তু সব কথাই ঐতিহাসিক রেফারেন্স টেনে শুরু করেন। যেমন বয়স কত জিজ্ঞেস করতে বললেন, সেবার সেবার সেইবার প্রথম বড় যুদ্ধ লাগলো সেবার। অথবা ছোট ছেলে জন্মালো কবে জিজ্ঞেস করতেই শুরু করলেন, সেই যেবার সুভাষবাবু রেঙ্গুন অবধি চলে গেলেন। এই সব আর কি। যাক, অনেক কষ্টে ইতিহাসের অনেক মাইল ফলক পেরিয়ে আসল প্রসঙ্গে এলাম। বুড়ো শোনা মাত্র বলল, ভোলোর মাঠের সামনের জমিটা, পেছনে বাঁশ বাগান আর মস্ত ডোবা আছে। সেই জমিটার কথাই যে বলা হচ্ছে সেটা জানানো হলো, তবে ডোবা যে আর মস্ত নেই সে কথাটা শুনে বুড়ো দুঃখ করলেন খুব। ওই ডোবা থেকে কত কই মাছ ধরেছিল সেই যেবার লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধ জিতলেন। ওরে বাবা! তারপর আমরা সবাই চেপে ধরে বললাম, দাদা যান ওই সব পরে শুনবো, আগে বলুন না ওই জমিটা কার ছিল, মানে দিগম্বর মিত্র হাতে এলোই বা কী করে? দোহাই দাদা যান আপনাকে, বলুন না। আরও বেশ কিছু আগরুম বাগরুম শোনার পর আসল কথা জানা গেল। একদিন ভিন গা থেকে একটা ডাকা বুকো লোক এসে জমিদার বাবুকে বেন্নাম ঠুকে দাঁড়ালো। ছোটখাটো চেহারা ছিল, এক মাথা ঝাগড়া ঝাগড়া চুল, গাল ভরা দাড়ি ছিল, আর কেমন যেন লাল লাল কাপড় পরে এসেছিল। এসে বলল তার নাম নাকি কালী কিঙ্কর ভট্টাচার্য, বাঁকড়োয় বাড়ি বলেছিল। সংসারে অশান্তি হলে সব ছেড়ে ছুড়ে এখানে চলে এসেছে। বাবু ওর কাছে বসবাস করার জন্য কিছু জমি চেয়েছিল। বাবু খুব হুঁশিয়ার আর হিসেবে লোক ছিলেন, তিনি কিছু বাস্তু জমি দিলেন না। ওই বাঁশ বন দেখিয়ে লোকটাকে বললেন পারলে সে যেন ওই বন কেটে সাফ করে বসত বানিয়ে নেয়। কিছু টাকাও দিলেন ঋণ হিসেবে, আর দুজন কামলা দিতে চাইলেন বাঁশ বন কাটতে সাহায্য করবে তার জন্যে। কিন্তু লোকটা বললো তা চাই না, সে একাই পারবে। শুনে আমরা মুখ চেপে হাসলাম। তবে লোকটা কিন্তু তার কথা রেখেছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে দেখি বাঁশবন ঝোপ জঙ্গল কেটে সাপ দিবি একটা একশালা ঘর বানিয়ে নিয়েছে। একদিন জমিদার বাবুকে বেনাম ঠুকে গেল। আমরা তো অবাক, লোকটা ডানো টানো পুষছিল নাকি কে জানে। একদিন জমিদার বাবু বিকেলে হাওয়া খেতে বেরিয়েছেন, সঙ্গে আমিও আছি। বাবু বললেন, চল আব্দুল, দেখে আসি লোকটা কিরকম বাড়ি বানিয়েছে। আমি রাস্তাটা চিনতাম, পথ দেখিয়ে নিয়ে গেলাম। বাবু তো বাড়ি থেকে তাজ্জব, কোথায় সেই বাঁশবন লোকটা সব কেটে কুটে দিব্যি একটা ঝকঝকে তকতকে বাড়ি বানিয়েছে। সামনে পরিষ্কার উঠোন, নিকোনো দাওয়া, শুধু বাড়ির পেছনে একটুখানি বাঁশবন রেখে দিয়েছে আর ওই ডোবাটা। বাবুর মুখ খুব গম্ভীর হয়ে গেল। তিনি বাড়ি ফিরে বললেন পরদিন সকালে কালী কিঙ্করকে যেন ডাকা হয়। কালী কিঙ্কর এলে বাবু তাকে যে টাকাটা ধার দিয়েছিলেন সেটা ফেরত চাইলেন। নায়েব মশাইয়ের খাতা কলমের জোরে ততদিনে ওটা 4 ডবল হয়ে গেছে।
কালীকিঙ্করের মুখ দেখে মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে ভারী কাকুতি মিনতি করতে লাগলো, যাতে তাকে একটু সময় দেওয়া হয় এই আর কি। কিন্তু বাবু ছিল বড্ড গো, ঠিক আছে। তিনি বললেন পরের দিন যদি সেই টাকা শোধ না দেওয়া হয় তাহলে তিনি বাড়ি ঘরের দখল নেবেন। বলা বাহুল্য, একদিনের মধ্যে কালীকিঙ্করের পক্ষে অত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। ফলে আমরা পরের দিনে বাড়ি দখল নিলাম। লোকটার যা যা ছিল সব বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কালীকিঙ্করের মুখ দেখে আমি অবাক হয়ে গেলাম। কালীকিঙ্কর কিচ্ছুটি বলল না, চুপচাপ দেখলো শুধু। তারপর চোখের জলটুকু মুছে কাপড়ের পুটুলিটা বগলে করে ধীরে ধীরে বেরিয়ে গেল। আমরা গিয়ে বাবুকে খবর দিলাম। বাবু খুশি হয়ে আমাকে বললেন, আব্দুল, আজ রাত্রে তুই ওই ঘরটায় থাক, ঠিক আছে? কাল থেকে লোক লস্কর লাগিয়ে দে। আমার ইচ্ছে ওখানে একটা বাগান বাড়ি করব। আমিও তো সেই কথা মতো সেদিন রাত্রে খাবার দাবার খেয়ে আশ্রয় নিই কালীকিঙ্করের বাড়িতে। আর সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘরের মধ্যে মাদুর পেতে শুয়েছি। চোখটা লেগে আসবো আসবো করছে। এমন সময় মনে হলো ঘরের চালে কিছু যেন খড় খড় আওয়াজ হচ্ছে। ঘরের মধ্যে একটা দম বন্ধ করা ভ্যাবসা ভাব। খুপি জ্বালাতে গিয়ে দেখি কিছুতে দেশলাই জ্বলছে না। হাতড়ে হাতড়ে দেওয়াল খুঁজে পেলাম, কিন্তু দেওয়াল ধরে ধরে সারা ঘর ঘুরেও না দরজা পেলাম, না কোনো জানালা খুঁজে পেলাম। আমার তো ভয় প্রাণ উড়ে গেছে। গলায় গ্রামের মৌলভী সাহেবের দেওয়া তাবিজটা ছিল, সেইটা হাতে কিছুক্ষণ দিয়ে আল্লাহর নাম নেওয়ার পর দেখলাম হাওয়া কিছুটা ঠান্ডা হলো। আমি আবার খুবই ধরাবার চেষ্টা করলাম। এবার দেখি চললো। দেখলাম জানলা দরজাও যেখানে থাকার কথা সেখানেই আছে। এসব দেখে আমি আর থাকিনি, জিনিসপত্র গুছিয়ে সোজা চম্পট দিচ্ছি। পরের দিন সকালে কাছারি বাড়ি গিয়ে কথাটা বাবুর কানে তুললাম। নায়ব মশাইও ছিলেন সেখানে। দুজনে শুনে খানিক ভাবলেন, তারপর বললেন এখন ওখানে কিছু করার দরকার নেই, না বাগান বাড়ি না অন্য কিছু। আরো বললেন এই কথা কাউকে জানাবারও প্রয়োজন নেই। তারপর তো শুনি জমিটা বাবু রাম হাজরাকে বেচে দিয়েছেন। তারপর আমিও ভুলে গেছি, আর সবাইও ভুলে গেছে। এই আজ আপনারা এলেন বলে এতদিন বাদে সব মনে পড়ল। কেন বাবু, ওখানে কিছু হয়েছে কিছু? হ্যাঁ, কাকা সামনে চুপ করে বসেছিলেন। এখন তার সম্পূর্ণ অন্য রূপ। পরনে উর্নি ও রক্তাম্বর, মুখখানি একই সঙ্গে উত্তেজিত অথচ গম্ভীর। চোখ দুটো যেন আরও ধারালো আর সতর্ক। বসেছিলাম ঠাকুর মশাইয়ের বাড়িতে, মৈত্র মশাইয়ের ঘরে। আমি আছি, ঠাকুর মশাই আছেন, আর আছেন লক্ষ্মীমণিও। আমি জিজ্ঞেস করলাম, ব্যাপারটা একটু খুলে বলবেন কাকা? মানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কি আর বলবো ভব, মায়ার অভিশাপ হে, ভালোবাসার অভিশাপ। কি জানো তো, অসহায় মানুষের হা হুতাশ হাহাকার বড় ভয়ঙ্কর জিনিস। সে না চাইলেও তার কান্নার দীর্ঘশ্বাস বাতাসে গুমরে গুমরে কাঁদতে কাঁদতে একদিন বিষধর সাপের মতো ফোনা তুলে দাঁড়ায়। কালীকিঙ্কর খুব সম্ভবত বড় সাধক ছিলেন। তিনি কোনো অভিশাপ দেননি, কিন্তু তার ফেলে যাওয়া চোখের জলটুকুই
আজ সর্বগ্রাসী সর্বনাশী অভিশাপের রূপ নিয়েছে। সামান্য একটা কাঁচা মাটির বাড়ির জন্য এত বড় অভিশাপ? ভুল করছেন ঠাকুর মশাই। ঘর মানে তো শুধু একটা কাঁচা মাটির আস্তানা নয়, ঘর মানে ভালোবাসা। মানুষ তো শুধু চারটে দেওয়াল আর একটা ছাদ ভালোবাসে না, নিজের এক টুকরো সংসার, নিজের শখের বাগান, বারান্দার কোণের রোদ, পোষা কুকুর বিড়াল, নিজের মতো করে একটুখানি বাঁচা, এই সবটুকুই ভালোবাসে। আর সেই ভালোবাসা যদি কোনো কারণে উৎখাত হয়ে যায়, তাহলে তার ওই কান্না জড়ানো মায়াটুকু লেগে থেকে যায়। সে জিনিস বড় ভয়ঙ্কর। অন্ধকারের প্রতিষেধক আলো, ঘৃণার প্রতিষেধক ভালোবাসা। কিন্তু আলোর প্রতিষেধক কি ঠাকুর মশাই? ভালোবাসার অভিশাপ আটকায় কিসে? আমরা চুপ করে রইলাম। এ বড় কঠিন সত্য কথা। জেনে রাখো বাবু, কাউকে তার ভালোবাসার বাস্তু থেকে গায়ের জুড়ে অন্যায়ভাবে উৎখাত করলে ভয়ানক দোষ ঘটে। বাস্তুহারা মানুষের চোখের জলের অভিশাপ বড় সাংঘাতিক। প্রাণদায়ী মধু যেমন কোনো গতিকে পচে গেলে মারাত্মক বিষ হয়ে ওঠে, এও তেমনি। সেই বাস্তু আর ভোগ করা যায় না। কি হয় কাকা? তাতে প্রেত যক্ষর অভিশাপ লাগে। যে বা যারা সেই বাস্তু ভোগ করার চেষ্টা করে, প্রেত যক্ষ তাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারে, যতক্ষণ না সেই বাস্তু আবার মানুষ শূন্য হয়। কপাল আমাদের কি হবে? কি হবে আমাদের? আমি আমার সন্তানগুলোকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? চিন্তা করবেন না মা, আমরা যখন আছি তখন কিছু একটা তো ব্যবস্থা হবে। তাছাড়া আপনি একা নন, আপনার স্বামী কিন্তু এখনো আপনাদের ছেড়ে যাননি। আপনাদের একটা গতি না করে তিনি এই পৃথিবীর মায়া কাটাতে পারছেন না। সামান্য ইতস্তত করে বললাম, মানে বুঝলাম না কাকা। মানে আপনি বলছেন যে বিমল কৃষ্ণর মানে বিয়ে মানে প্রেতাত্মা এখনো এখানে আছেন? প্রেত কাকে বলে ভবতারণ? সংস্কৃতে ই ধাতু বা ক্রিয়াপদের অর্থ হলো যাওয়া, চলে যাওয়া। সেই ধাতুর নিষ্পন্ন পদ হলো ইতঃ, অর্থাৎ গত। তার সঙ্গে প্র মানে প্রকৃষ্ট উপসর্গ যোগ করলে হয় প্রেত। যিনি প্রকৃষ্টভাবে চলে গেছেন, যার আর কোনো পিছুটা নেই, তিনিই প্রেত। অথচ আমরা এর অর্থই জানি না। শব্দটা শুনলেই ভাবি অনিষ্টকারী অশুভ শক্তি বুঝি। বিমল কৃষ্ণ শুধু যে এখনো জাগতিক বন্ধন কাটিয়ে উঠতে পারেননি তা নয়, তাকে পিতৃলোক থেকে বারবার নেমে আসতে হচ্ছে প্রেত যক্ষের ছোবল থেকে নিজের পরিবারকে রক্ষা করার জন্য। ঝট করে যেন চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। রুদ্ধশ্বাসে বলে উঠলাম, ও মানে তাহলে সেদিন মুস্তাফা ড্রাইভারের স্টিয়ারিং? হ্যাঁ ভব, সেদিন তিনি গাড়ি চাপা পড়ার হাত থেকে নিজের ছেলেকে রক্ষা করেছেন। শুধু তাই নয়, যতবার প্রেত যক্ষর অভিশাপের থাবা নেমে আসতে চেয়েছে তার পরিবারের ওপর, ততবার তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু তিনি জানেন এই পৈশাচী শক্তির সঙ্গে তিনি আর বেশি দিন পেরে উঠবেন না।
হাজার হোক তার শক্তি, মানুষই। অপ্রাকৃত অপশক্তির সঙ্গে যুঝবার শক্তি তার বেশি নেই। এই মরক পৃথিবীর সঙ্গে তার মায়ার বাঁধন আলগা হয়ে আসছে প্রতি মুহূর্তে। তাই সেদিন তিনি আমার উপস্থিতি টের পেয়ে ধুলোর ঝড়ের সংকেত দিয়ে ডেকে এনেছিলেন তার ভিটে। শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। জিজ্ঞেস করলাম, কি সেই শক্তি কাকা, যার জোরে সাধারণ মানুষই আত্মাও অমন মহাক্রূর, মহাভৈরব, মহাপৈশাচী পাপজনির সঙ্গে সমান স্পর্ধায় রুখে দাঁড়াতে পারে? ভালোবাসা বাবু। মোমবাতির আলোটা কাকার মুখে নরম হয়ে এলো। ভালোবাসা, নিজের স্ত্রী পরিবারের প্রতি ভালোবাসা, যত্ন দিয়ে, স্নেহ দিয়ে, সর্বস্ব দিয়ে বড় করা সংসারের প্রতি ভালোবাসা, নিজের কাছের মানুষগুলোকে সুখী যাওয়ার প্রতি ভালোবাসা। জেনে রেখো ভব, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। কিছুক্ষণ সবাই চুপ করে রইলাম। দেখলাম কাকার চোখের কোণায় জল চিকচিক করছে। লক্ষ্মীমণি কান্না জড়ানো স্বরে বললেন, কিন্তু এই প্রেত যক্ষের হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় কি বাবা, কি? মা, আমি এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করতে পারি, কিন্তু সে বড় জটিল পথ, অতি সাংঘাতিক পুজো। তার উপচারও বিচিত্র এবং আয়োজনও বিপুল। পূজার আচার আয়োজনের সামান্যতম ত্রুটিতে সংকল্পকারী সব অংশে নির্বংশ হবে, পূজারীও বাঁচবে না। আমি পারি এই পূজা করতে, কিন্তু আপনি কি রাজি হবেন? আগের দিন সন্ধ্যায় কাকা জল ছিটিয়ে আসার পর বাড়ির গোমট ভাব কেটেছে, কোনো ভয়ের ব্যাপারও ঘটেনি। আমি পারবো, আমি আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সব সব করতে পারি ঠাকুর, কিন্তু আমাদের কাছে যে বেশি পয়সা কড়ি নেই। ভয় পাবেন না মা, আপনি তো অপরাধী নন, কেবল ভয়ানক বাস্তুদোষে এত কষ্ট পাচ্ছেন। দেখবেন আপনার উপায় উপচার ভগবান নিজে জুটিয়ে দেবেন। ঠাকুর, কি সেই উপায়? উপায় একটিই আছে মা, সে হচ্ছে মা চণ্ডাল কালীর পুজো। একমাত্র তাকে সন্তুষ্ট করতে পারলেই প্রেত যক্ষর অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এই পুজো গৃহস্থের পক্ষে নিষিদ্ধ। একমাত্র পূর্ণাভিষিক্ত কৌল সাধক ছাড়া চণ্ডাল কালীর পুজো আর কারো করার অধিকার নেই। আমি একজন কৌল সাধক মা, আমি করব এই পুজো, কিন্তু এর উপচার আপনাকে এনে দিতে হবে এবং সব কটি উপচার সম্পূর্ণ নিখুঁত হওয়া চাই। বিন্দুমাত্র বিচ্যুতিতে মহা অনর্থ হয়ে যাবে। কি কি লাগবে ঠাকুর মশাই, আমাকে বলুন, আমি দেখছি। কাকা একটা হাতে লেখা ফর্দ এগিয়ে দিলেন। সর্বনাশ! সেই পুজো উপাচারের ফর্দ দেখে তিনজনেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম। অর্ধেক গাছপালা আর লতার নামই শুনিনি কখনো। বিরঙ্গ, চাকুন্দে বীজ, কুড়ো, পুনর্নবা, ক্ষেত পাপড়া, গুঞ্জামুল আর কত কি! শুধু কি তাই, তার প্রকারভেদ কত! ডালিম গাছে বেড়ে উঠেছে এমন গুলঞ্চলতা, মঘা নক্ষত্রে তোলা হয়েছে এমন শ্বেত কুচের মূল, চিতি কাঁকড়ার ঘি, কালো মোষের পায়ের লোম, আরও অনেক কিছু। তার সঙ্গে অসময়ের ফলমূলাদি তো আছেই। আমাদের মুখ দেখে স্মিত হাসলেন মৈত্রমশাই। আপনারা বৃথা চিন্তা করবেন না, যার পুজো তিনিই করিয়ে নেবেন।
আপনারা শুধু বিশ্বাসটুকু রাখবেন, ব্যাস। আর কালকে অমাবস্যা, আমি কালী পুজোয় বসবো। ঠাকুর মশাই, তন্ত্র ধারক কিন্তু আপনিই হবেন। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, কাকাবাবুর কথা আশ্চর্যজনকভাবে ফলে গেল। পরের দিন সকাল সকাল প্রাতঃকৃত স্নানাদি করে ঘরের বাইরে বেরিয়েছি, দেখি এক বৃদ্ধ ঘরের দরজায় দাঁড়িয়ে। দেখেই বোঝা যায় সমাজের দরিদ্র স্তরের মানুষ। আমাকে দেখেই প্রণাম ঠুকে ভারী কুণ্ঠা ভরে বললেন, প্রণাম প্রণাম বাবু, আমি জেলেপাড়ার জগন্নাথ। তো বাবু, শুনলাম আপনাদের নাকি চিতি কাঁকড়ার ঘি চাই, কি যেন পুজোয় লাগবে। সে আমার কাছে ছিল গো বাবু অল্প, একটুখান তাই নিয়ে এসেছি। হাজার হোক বাবার পুজো, সবার মঙ্গল হবে বটে, তবে পুজোটা যেন দেখতে পাই বাবু। হ্যাঁ, ভগবানের পূজা দর্শনে সবার অধিকার, ভক্তের তো সর্বাগ্রে। কিন্তু সে কথা বলার আগেই দেখি এক প্রৌঢ় দম্পতি ঢুকছে। এসে আভূমি প্রণত হয়ে বললেন, আমরা বেদ বেদানি গো বাবু, শুনলি তোমরা নাকি সাপের হাড় খুঁজছ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো না এটা চলবে নাকি। আমি অবাক হওয়ার আগেই দেখলাম ঠাকুর মশাই বেড়া ঠেলে ঢুকছেন। তার মুখে বিহবল ভাব, পেছনে লম্বা লাইন, আর সেই লাইনে দাঁড়ানো লোকেদের হাতে ছোট বড় বিভিন্ন ঝুড়ি। ঠাকুর মশাই বিহবল স্বরে বললেন, এইসব কি হচ্ছে ভবতারণ, কিছু বুঝতে পারছ? তোমরা তো জানো অলৌকিক জিনিসে এমনিতেই মানুষের আগ্রহ বেশি। তার ওপর সেকালে গ্রামগঞ্জের নিস্তরঙ্গ জীবনে এসব ঘটনা ঘটা মানে চারিদিকে হইচই পড়ে যাওয়া। কিন্তু কি করে যে এক রাতের মধ্যে লোকমুখে খবর ছড়িয়ে পড়ল, সে আমার কাছে আজও এক রহস্য। স্তম্ভিত হয়ে দেখলাম ঠাকুর মশাইয়ের সঙ্গে যারা এসেছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু পুজোর সামগ্রী হাতে করে নিয়ে এসেছেন, কেউ খালি হাতে আসেননি। আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এক জিনিস দুজনে আনেনি। এমন অলৌকিক ঘটনা জীবনে দুটি দেখিনি ভাই। সবাই বলছে তারা নাকি লোকমুখে কালী পুজোর কথা শুনে এসেছে। সবাই সে পুণ্যফলের এক কণা অংশ চায়। দেখে নিজের থেকেই হাত দুটো বুকের কাছে জড়ো হয়ে এলো। মায়ের কৃপা ছাড়া এ কি সম্ভব? কিন্তু গোল বাঁধল দুপুরের পর থেকে। দুপুরে খাবার খেয়ে একটু গড়িয়ে নিচ্ছিলাম, ঘুমের চটকা ভাঙল মেঘের গুরুগম্ভীর ডাকে। তাকিয়ে দেখি বিকেল হয়ে এসেছে, আর তার সঙ্গেই শুরু হয়েছে আকাশে মেঘেদের আনাগোনা। দেখতে দেখতে ঘন কালো মেঘের দল আকাশের বুক ছেয়ে ফেলল, আর তার দিকে তাকালে বুক কেঁপে ওঠে। এতই সর্বনাশী রুদ্রমূর্তি সেই মেঘের। সন্ধে নাগাদ নামল তুমুল বৃষ্টি, আর সেই বৃষ্টির সে কি দাপট! এক হাত দূরে কি আছে দেখাই যাচ্ছে না। মনে হলো
প্রকৃতি যেন তার রুদ্র আক্রোশের সবটুকু ঢেলে দিচ্ছে এই ক্ষুদ্র জনপদটির ওপর। মাঝে মাঝেই বজ্রপাতের হুঙ্কারে কেঁপে উঠছে চারিদিক, আর মুহূর্তের আলোয় চোখের সামনে দেখছি বৃষ্টির দাপটে ক্রমশ কুঁকড়ে যাচ্ছে আমার চেনা এই গ্রামটি। রাত 8টা নাগাদ বৃষ্টির দাপট একটু কমে এলে এক প্রকার মরিয়া হয়েই ছাতা মাথায় বেরিয়ে পড়লাম ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। আজ যদি পুজো না হয় তাহলে তো মহা অনর্থ হয়ে যাবে। ঠাকুর মশাইয়ের বাড়ি গিয়ে দেখি আর এক আশ্চর্য দৃশ্য। যারা যারা বিভিন্ন পুজোর সামগ্রী হাতে করে নিয়ে এসেছিলেন তারা কেউ এত ঝড় জলেও ফিরে যায়নি, শান্ত মনে অপেক্ষা করছে ঠাকুর মশাইয়ের বাড়িতে। অকৃতদার ঠাকুর মশাই তাঁর ঘরদোর খুলে দিয়েছেন এই রবাহুত অতিথি অভ্যাগতদের জন্য। মহিলারা ঘরের দখল নিয়েছেন, বিশেষ করে রান্নাঘরে। ইতিমধ্যেই আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে রান্নার বাসন কোসন এসে গেছে, আর এসে গেছে চাল, ডাল, আলু, পটল ইত্যাদি। সমবেত মহিলারা তাই দিয়েই চালে ডালে খিচুড়ি রাঁধছেন। তাদের মধ্যে যেমন সেই সকালে দেখা বেদিনী আছেন, তেমনি আছেন ব্রাহ্মণ বাড়ির সধবা মহিলারা। একটু পরেই দেখলাম মায়েদের দল হাতে হাতে সেই খিচুড়ি শালপাতার ডোঙায় তুলে দিচ্ছেন উপস্থিত অভ্যাগতদের হাতে। দৃশ্যটা দেখে চোখে জল চলে এলো ভায়া। ক্ষুধার্ত মানুষকে তৃপ্তি সহকারে খেতে দেখার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। শাস্ত্রে বলে জ্ঞান দান নাকি সর্বোত্তম দান। আমি বলি ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার থেকে মহত্তম দান আর কিছুতে নেই। একটু পরেই কাকার ঘরের দরজা খুলে গেল। মৈত্রমশাই একটা লাল রঙের ধুতি পরে বাইরে এসে দাঁড়ালেন। আমি দৌড়ে গেলাম ওর কাছে, বললাম, কাকা, বলছি যে এত বৃষ্টিতে পুজো হবে তো? কাকা একবার সমবেত জনতার দিকে তাকালেন, তারপর আমাকে বললেন, ভগবানের চাইতে ভক্তের ভালোবাসার জোর বেশি ভবতারণ। আজ এত লোক এসেছে মায়ের পুজো দেখবে বলে, বেটির সাধ্য কি যে পুজো না নিয়ে যায়? বলতে বলতেই দেখি সেই বেদেনি এক ডোঙা খিচুড়ি নিয়ে দৌড়ে এলো কাকার কাছে। একগাল হেসে বলল, ঠাউর, খিচড়িটা খাইয়া লাও দেহি, না খাইয়া দাইয়া পুজো করবা কেমন কইরা? 24 ঘন্টার মধ্যে কাকার চোখে দ্বিতীয়বার জল দেখলাম। তিনি ডোঙাটা হাতে তুলে মাথায় ঠেকিয়ে বললেন, জয় মা, জয় মা। মা ভালোবেসে সন্তানের মুখে যা তুলে দেন তাই প্রসাদ। সেই 5 মেশালি খিচুড়ি আমিও খেয়েছিলাম ভায়া। আহ, সে স্বাদ এখনো মুখে লেগে আছে, যেন অমৃত। পরে ঠাকুর মশাইকে একবার জিজ্ঞেস করেছিলাম এর কারণ। ঠাকুর মশাই হেসে বলেছিলেন, ভক্তি ভব ভক্তি। ভোগের খিচুড়ি আর সাধারণ খিচুড়ির এই একটাই তফাৎ। ও স্বাদ দেবতার প্রতি নিজের ভক্তি উৎসর্গ করার স্বাদ, ও স্বাদ ভালোবাসার।
ভালোবাসা আর পুজোর মধ্যে কোনো তফাৎ নেই ভব, কোনো তফাৎ নেই। শেষমেশ কাকার কথাই ফলে গেল। কার্যক্ষেত্রে দেখা গেল কাকার সেই বেটির পুজো নেবার ইচ্ছেটা আমাদের পুজো দেওয়ার ইচ্ছের থেকে বেশি বই কম না। রাত 10টা নাগাদ বৃষ্টি ধরে আসতে আমরা সদল বলে রওনা দিলাম লক্ষ্মীমণির বাড়ির দিকে। ঠিক মাঝরাতে লক্ষ্মীমণির বাড়ির পেছনে ডোবাটার সামনে পুজো শুরু হলো। কোনো মূর্তি নেই, কেবল মাটিতে একটি অষ্টদল পদ্মমণ্ডল যন্ত্র আঁকলেন কাকাবাবু। নিমকাঠ আর শ্মশান সংলগ্ন নদীর চরের বালি দিয়ে যজ্ঞের বেদি করা হলো। ঠাকুর মশাই তন্ত্রধারক হলেন। আমি ব্রাহ্মণ সন্তান বলে সঙ্গে রয়ে গেলাম এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য। বাকি লোকজন দূরে দাঁড়িয়ে পুজো দেখতে লাগলো। কাকা শুধু আরও দুজনকে ডেকে নিলেন। চিতি কাঁকড়ার ঘি আনা সেই বৃদ্ধ জেলে আর সর্পাস্থি কিলক আনা সেই বেদেকে। তাঁরা দুজনে জবুথবু হয়ে দাঁড়ালেন। কাকা প্রথমে ঋষির ন্যাস, তারপর করাঙ্গ ন্যাস এসব শেষ করে পুজোয় বসলেন। উদাত্ত কণ্ঠে মন্ত্র আবৃত্তি করতে লাগলেন। অঞ্জনাদ্রিনিভাং দেবী শ্মশানালয় বাসুদিনীম রক্তনেত্রাং মুক্তকেশিং শুষ্ক মাংসাতি ভৈরবাম পিঙ্গাং খিং বাম হস্তেন মদ্যপূর্ণ সমাংসকং সদ্যকৃত শিরদক্ষ হস্তেন দদতিং শিবাম। ভোর অবধি পুজো চলল। কাকা একবারও মন্ত্রোচ্চারণ থামাননি। যজ্ঞ চালিয়ে গেছেন আর একের পর এক সংগ্রহ করা পুজোর উপকরণ আহুতি দিয়ে গেছেন। আর সেসব এগিয়ে দিয়েছেন সেই অন্তজ শ্রেণীর মানুষ দুজন। পুজো শেষে একটি মস্ত মাটির হাঁড়ি থেকে দামোদরের জল ঢেলে সেই যজ্ঞের আগুন নিভিয়ে দিলেন কাকা। যন্ত্রটি মুছেও দিলেন। সেই জল যজ্ঞের পোড়া কাঠ, ছাই, অজস্র বেলপাতায় সাজানো প্রসাদের কণা, অসংখ্য প্রসাদী ফুলের এক একখানি পাপড়ি দূর দূরান্ত থেকে আসা লোকে আঁচলে কোঁচড়ে করে নিয়ে গিয়েছিল। পূজাস্থলে যাতে ভবিষ্যতে কারো পা পড়ে অশুদ্ধ না হয়ে যায়, তাই কাকা পূজা বেদিতে একখানি বেলগাছ পুঁতে দিলেন। তবে আমার আশ্চর্য হওয়ার আরো বাকি ছিল। পুজো শেষ হওয়ার পর প্রসাদ দিতে গিয়ে সেই বেদে দম্পতি, সেই জেলে, পুজোর উপকরণ নিয়ে আসা আরো অনেক লোকজন, তাদের কোনো খোঁজই পেলাম না। যেন হঠাৎ করেই হাওয়ায় উবে গেছে লোকগুলো। কাকাকে কথাটা বললাম। তিনি তাঁর সেই ট্রেডমার্ক স্নিগ্ধ হাসিটা হেসে বললেন, মা যে কখন তার পুজোর আয়োজন নিজেই করে নেন সে কেই বা জানে ভব। বাদ দাও বাবা, অত তর্কে কুটবিচারে কাজ নেই। শুধু জেনে রাখো যে স্বয়ং মহামায়া আজ আমাদের মুখে অন্ন তুলে দিয়ে গেছেন। এ সৌভাগ্য কোটিতে গুটিকের মেলে বাবা, আমরা ভাগ্যক্রমে সেই গুটি কয়েক। এর পরদিনই সেই গ্রাম ছেড়ে চলে আসি। কয়েক মাস পর একটি চাকরি পেয়ে উত্তরবঙ্গে চলে যাই। সেখানেই একদিন অফিসে চণ্ডী খুড়োর বড় ছেলে ফোন করলেন খুড়োর মৃত্যু সংবাদ দিয়ে। এ কথা সে কথায় লক্ষ্মীমণিদের কথা জিজ্ঞেস করলাম। দাদা হেসে বললেন তারা ওই ভিটেতে বহাল তবিয়তে আছে। ওই দিনের পর আর কেউ কখনো ভয় পায়নি। ইনি সেই কাকাবাবু না, যিনি আপনাকে সেই
আসামের জঙ্গলে রক্ষা করেছিলেন? হ্যাঁ, ঠিকই বলেছ ভায়া, তিনি সেই কাকা বাবু। সেবারেই কাকার সঙ্গে আমার প্রথম দেখা। তারপরে অবশ্য আরো বেশ কয়েকবার হয়েছে, আর প্রত্যেকবারই খুব অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে। তাহলে পরের গল্পটা শুনবে নাকি? আজ শুনছিলেন গল্প বলা কাজ অফিসিয়ালের বিশেষ নিবেদন, অভিক সরকারের লেখা প্রেতযক্ষ দি অনসাম্বল। আংশিক গল্প পাঠ পুরোহিত মশাই এবং ব্যাধের চরিত্রে প্রবাল, আংশিক গল্প পাঠ চাটুজ্জে মশাই এবং নায়েব মশাইয়ের চরিত্রে শুভ্রনীল, লক্ষ্মীমণির ভূমিকায় সৌমি, বিনু ও বেদিনীর ভূমিকায় ঐশী, বংশীর চরিত্রে অভিনয় করেছে সৈকত, আব্দুল, খুড়ো মশাই ও জমিদারের ভূমিকায় আমি অভিক, অন্যান্য চরিত্রে শুভ্রনীল এবং প্রবাল। আমাদের পোস্টার ডিজাইন করেছে প্রবাল ও ব্রতপ্রিয়া এবং গল্পের সূত্রধার, পর্ব পরিচালনা এবং সাউন্ডস্কেপ ডিজাইন অ্যান্ড KN মৈত্রর ভূমিকায় আমি অভিক। আসছে দিনগুলিতে আবারও গল্প বলা কাজ অফিসিয়াল নিয়ে হাজির হবে আরো ভিন্ন স্বাদের গল্প। টিল দেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অলসো শেয়ার আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, ইয়োর গল্প পার্টনার।